স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও অবস্থান করছে ছাত্র জনতা। দাবি আদায়ে বাদ জুমা বড় জামায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এতে ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলেন, বিচারে কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বৃহস্পতিবার রাত 10টা থেকে যমুনার সামনে বিক্ষোভ চলছে। রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে। এখনও সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, বিস্তারিত জানবো তার কাছে। আরিফ, যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। দেখুন অর্ঘ, গতকাল রাত 10টা থেকে যে চিত্রটা আমরা দেখে এসেছি সেই চিত্রটাই কিন্তু এখনও বহাল রয়েছে। কারণ প্রধান উপদেষ্টার এই বাসভবন যমুনার সামনে তারা এখনও অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি। তো সেক্ষেত্রে বলা যায় যে এনসিপির পক্ষ থেকে শুধু নয়, বাংলাদেশ জামাতে ইসলামী তারাও কিন্তু নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে। তাদের একটি দাবি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এখন যেটি এখন এখানে যেখানে যেটা হচ্ছে যে ছিল এই এখান থেকে যে তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই রাজপথে নেমেছে, এবং কি যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না, সেই হুঁশিয়ারিটাও কিন্তু দিয়েছেন। এবং কি আমরা যেটা জানতে পেরেছি যে জুমা নামাজের পর বলা যাবে যে আসলে যে সংগঠন বা এনসিপির পক্ষ থেকে বা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কোন কোন নেতারা অংশ নেবেন, যোগ দিবেন, এমনকি পরবর্তীতে তাদের কর্মসূচি কী হবে সেসব বিষয়ে আমরা তুলে ধরা বা জানানোর চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে মূলত যে ফেসিস্ট বা এই আওয়ামী লীগের সন্ত্রাসী আখ্যা দিয়ে এমনকি তাদের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে অব্যাহত দিতে হবে, এবং কি যেহেতু এই গণ অভ্যুত্থানের পাশাপাশি বিগত গণ অভ্যুত্থানে যে রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ সরকার, সেই রক্তের উপরে কখনোই থাকতে পারে না এই দলটি, সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করতে বলছেন এই প্রধান উপদেষ্টার কাছে। এমনকি তারা বারবারই একটা আশা নিয়েই কিন্তু এই প্রধান উপদেষ্টাকে সেই আসরে বসিয়েছিলেন। সেই আশা বা প্রত্যাশা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে 9 মাস পার হয়ে যাওয়ার পরেও কিন্তু পূরণ হয়নি, সেই বিষয়টাও কিন্তু তারা বলেছেন। এমনকি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে শুধুমাত্র যে গণ অভ্যুত্থান তা কিন্তু নয়, গত 17 বছরে গত বছরে যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো বা পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম খুন নিপীড়নের শিকার পরিবারগুলো সবশেষ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের উপরে যে হামলা বা গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, সেইটার প্রেক্ষিতেই কিন্তু আসলে এই ধরনের কর্মসূচি বা বিক্ষোভ অবস্থান তারা নিয়েছেন। এবং কি হয়তোবা পরবর্তীতে জুমা নামাজের পর আমরা হয়তোবা জানতে পারবো বা তুলে ধরার চেষ্টা করবো যে পরবর্তী কর্মসূচি বা তাদের যে স্লোগানগুলো হচ্ছে সেই স্লোগানগুলোর মধ্য থেকে নতুন কোনো কর্মসূচি তারা নেবেন কিনা সেই বিষয়টি আমরা হয়তোবা পরবর্তীতে নিশ্চিত করে বলতে পারবো। তো এই ছিল অর্ঘ, এখান থেকে সবশেষ অর্ঘ।
আরিফ, ধন্যবাদ আপনাকে। অভিযান শুরুর নাটকীয় 6 ঘন্টা পর গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি। রাতে পুলিশ তার বাড়িতে অভিযানে গেলে অবরুদ্ধ করে ফেলেন সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও বালু ফেলে ব্যারিকেড দেওয়া হয় সড়কে। সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভিকে। দুপুরে তোলা হবে আদালতে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। শহরের দেওভোগের বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় উত্তেজনা। গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভির সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়েও আনা হয় লোকজন। বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভির বাসভবনে। তখনও বাইরে মুহুর্মুহু স্লোগান। নাটকীয় 6 ঘন্টা পর ভোর 5:30টার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলায় আসামি সেলিনা হায়াৎ আইভি। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভি বলেন বৈষম্যের শিকার তিনি। গ্রেপ্তারের পর আইভিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা। তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেলিনা হায়াৎ আইভিকে। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে দখল, দূষণ আর ভরাটে বিপর্যস্ত পদ্মা নদী। প্রতিনিয়ত পানিতে মিশছে নগরীর বর্জ্য। পাড় জুড়ে গড়ে উঠেছে অসংখ্য রেস্তোরাঁ, পিকনিক স্পট সহ নানা স্থাপনা। বাদ পড়েনি সিটি কর্পোরেশন ও সরকারি একটি বাহিনীও। বানিয়েছে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ। চিহ্নিত দখলদারদেরও উচ্ছেদ করছে না প্রশাসন। নদী ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ গবেষকদের। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। পদ্মাপাড়ের শহর রাজশাহী। তপ্ত রোদে নগরীর অনেক বাসিন্দা প্রশান্তির খোঁজে ছুটে আসেন নদীর পাড়ে। কিন্তু দখল আর দূষণে সেই নদী এখন বিপর্যস্ত। নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট ও পিকনিক কর্নার। ডালিম ভাই, আমি তার কাছ থেকে ভাড়া নেওয়া আছে, ভাড়া মাসে 20-25 হাজার টাকা নেওয়া। পাশেই 42 বিঘা জমি নিজের দাবি করে মামলা ঠুকিয়ে রেস্টুরেন্ট, পিকনিক কর্নার ও পুকুর করেছেন জাতীয় পার্টির সাবেক নেতা মোস্তাফিজুর রহমান। এটা মামলা আছে, আমরা স্টে করে রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই কাগজের। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। প্রায় ধরেন ওয়ারিসের তো ইয়ে আছে, 42 বিঘা হবে। পদ্মা নদীর দখল নিয়ে যেন চলছে প্রতিযোগিতা। দখল করা চরে বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ বানিয়ে ভাড়া দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে সরকারি একটি বাহিনীর বিরুদ্ধেও। শুধু দখল নয়, প্রতিনিয়ত দূষণের শিকার পদ্মা। শহরের ড্রেনের সমস্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। স্থাপনা তৈরির সিমেন্ট সহ কঠিন বর্জ্যে ভরাট করা হচ্ছে পাড়। নদীর পাড়গুলো দখল করেছে। যে জায়গা দিয়ে বাঁধ হয়েছে, বাঁধের পরে যে জায়গাগুলো, ওগুলা কি বেসরকারি জায়গা? কখনোই নয়, দখলকৃত জায়গা। অবিলম্বে এটা উচ্ছেদ হওয়া দরকার। এরই মধ্যে 535 জন দখলদারকে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর আগে জেলা প্রশাসনকে সেই তালিকা দেওয়া হলেও এ পর্যন্ত একজনকেও উচ্ছেদ করা হয়নি। আমরা যে নদীর এবং নদীর বাদে এলাকার যে অবৈধ দখলদার আছে সেগুলোর তালিকা করছি, সেগুলো আমরা পর্যায়ক্রমে উচ্ছেদে যাব। জেলা প্রশাসনকেও আমরা আমাদের তালিকাটা উপস্থাপন করছি তাদের কাছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারা কাজ করছেন যে কিভাবে এখানে যাতে কোনো স্থায়ী স্ট্রাকচার না হতে পারে তাদেরকে অপসারণ করা যায়, এই বিষয়টার কাজ চলমান আছে। পদ্মাকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল রাজশাহী শহর। দখল, দূষণ থেকে পদ্মা নদীকে বাঁচানো না গেলে বাঁচবে না এই শহরটিও। তাই সবাইকে সচেতন হতে হবে এখনই। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।
পাকিস্তানের হামলার শঙ্কার প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার পর এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। বাতিল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সব ধরনের ছুটি। ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, গুজরাট ও রাজস্থানের 24টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। সীমান্তে যুদ্ধাবস্থা চরমে পৌঁছানোয় ভারতের আখনুর অঞ্চলের শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে বেড়েছে কূটনৈতিক তৎপরতা। দুই দেশের নেতাদের ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।